ক্যান্সার সারবে তো, এই ভয়টা সঠিক না ভুল? প্রথম কথা হলো যে ফলো আপ ট্রিটমেন্টটায় কি কোথাও গাফিলতি হচ্ছে? সুস্থ তখনই হবে যখন সবকটা চিকিৎসা সঠিকভাবে সঠিক সময়ে দেওয়া সম্ভব। ক্যান্সার যদি আর্লি স্টেজে ডিটেক্ট হয়, সঠিক সময়ে ডিটেক্ট হয়, স্টেজ 1, 2, 3 অবধি ডিটেক্ট হয়, তাহলে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়। ক্যান্সার যদি মানে কোনো বাড়িতে ডিটেক্টেড হয়েছে, মানে সেটা একটা সামাজিক লজ্জা সামাজিক লজ্জা আছে, সামাজিক ট্যাবু আছে, বহু মানুষ এটা এক্সপ্রেস করতে পারে না। মানুষ ভাবে যে ক্যান্সার হলেই মারা যাবে। নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে এই পডকাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য নিয়ে, এবং সত্যি তো এমন অনেক কিছু রয়েছে যা আমাদের অজানা, এবং আমাদের সঙ্গে থাকেন চিকিৎসকরা যারা আমাদেরকে বুঝিয়ে দেন, জানিয়ে দেন, এবং আপনাদের সমস্ত প্রশ্নের ওনারা উত্তর দেন। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সাথে আলোচনা করার আগে খুব ছোট করে বলি, এমন একটি বিষয় যা আমরা প্রত্যেকেই প্রতিদিন প্রায় শুনে থাকি আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতের মধ্যে, যে একটা মারাত্মক ব্যাধি, সেই ব্যাধিটা একদিকে যেরকম ফিজিক্যাল আবার মেন্টালও বটে, ক্যান্সার। কেন বললাম এই কথা? কারণ ক্যান্সার এই রোগের নামটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই। আমাদের মনে হয় যে চিকিৎসা খুব ভালো করে করলাম, কিন্তু তাও তো ক্যান্সার সারলো না। আমাদের আজকের বিষয় কিন্তু এটাই। আমার সঙ্গে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। ডক্টর পাল, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। আর ধন্যবাদ অনেক। আমার মানে প্রথম প্রশ্নটা এটাই আপনার কাছে, যে এই যে আমরা প্রথমেই ভাবি না যে চিকিৎসা, দীর্ঘ চিকিৎসা বা কম দিনের চিকিৎসা বা অনেক দিনের লড়াই, কিন্তু ক্যান্সার সারবে তো, এই ভয় আমাদের মনে আছে। এই ভয়টা আমার যেরকম আছে, হয়তো যারা শুনছেন তাদেরও অনেকের মনে আছে। এই ভয়টা মানে সঠিক না ভুল? প্রথম কথা হলো যে, যেটা আমি সবসময় বলি এবং খুব জোর দিয়ে বলি, সেটা হলো ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সেরে যায়। সম্পূর্ণ নিরাময়যোগ্য। যেকোনো অসুখের মতোই, যেমন ধরুন টিবি। টিবি তো আপনারা জানেন যে টিবি সেরে যায়। আপনাদের মনে মোটামুটি বিশ্বাস রয়েছে যে টিবি হলে সেরে যাবে। কিন্তু টিবিতে যত মানুষ মারা যায়, এবং টিবি অবহেলিত টিবি বহুদিন ধরে তার চিকিৎসা না করার ফলে আজকের দিনেও কিন্তু বহু টিবি রোগীকে আমরা সুস্থ করতে পারি না। তেমনি ক্যান্সারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ক্যান্সার যদি আর্লি স্টেজে ডিটেক্ট হয়, সঠিক সময়ে ডিটেক্ট হয়, স্টেজ 1, 2, 3 অবধি ডিটেক্ট হয়, তাহলে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়। স্টেজ 4 ক্যান্সার সম্পূর্ণ আমরা এখনো সারিয়ে তুলতে পারি না। 4 মানে যেটা সারা শরীরে ছড়িয়ে গিয়েছে। কিন্তু নতুন চিকিৎসা, আধুনিক যেগুলি ওষুধপত্র এসেছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ক্যান্সার স্টেজ 4 রোগীকেও বহু বছর সুস্থ রাখতে পারি। আচ্ছা। এইবারে এইটাই হলো কি, সেটা হলো যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা রোগী পেল কি পেল না। এটা বুঝবো কি করে এবার ডাক্তারবাবু? এইটার জন্য আপনাকে কি একটা সামান্য স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। এই কিছুদিন আগে আমরা কলকাতায় বেস্ট অফ সেন্ট গ্যালেন্স বলে একটা ব্রেস্ট ক্যান্সারের উপরে একটা কনফারেন্স করলাম। সেটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমরা নিয়ে এসেছি। ওটা সেন্ট গ্যালেন বলে একটা সুইজারল্যান্ডে জায়গা রয়েছে, সেখানে হতো, কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা মানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স, তাই জন্য এখন ভিয়েনাতে হয়। সেটা আমরা কলকাতায় নিয়ে এসেছিলাম। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের ডাক্তারবাবুরা এসেছিলেন, আমেরিকার ডাক্তারবাবুরা এসেছিলেন। তো আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছিলাম, পরিসংখ্যান নিয়ে। আলোচনায় দেখা গেল যে সুইজারল্যান্ডে বা অস্ট্রিয়াতে বা জার্মানিতে 70% ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হয় স্টেজ 1 আর স্টেজ 2 তে। 70% ওদেরও খুব ক্যান্সার বেড়েছে, সবারই বেড়েছে। কিন্তু 70% ডিটেক্ট হয় স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 তে। বিষয়টা কি সচেতনতার জন্য? মানে এত হ্যাঁ, তাড়াতাড়ি কিভাবে হ্যাঁ, ওটাই ওনারা আমি বলছি বুঝছেন? কিভাবে হয়। আর আমাদের দেশে 70% ডিটেক্ট হয় অ্যাডভান্স স্টেজে। আমাদের দেশে জনসংখ্যাও বেশি, লোকও বেশি, ক্যান্সারও বেশি। কিন্তু 70% আমরা লেট স্টেজ ডিটেক্ট করি। কাজেই আপনি যে পরিসংখ্যানটা চারপাশে দেখছেন, সেটা খুব বায়াসড। এক হলো ম্যাক্সিমাম অ্যাডভান্স স্টেজ ক্যান্সার, তাদের মধ্যে খুব কম সংখ্যক সঠিক চিকিৎসা পান। আপনারা শুনলে, এই কলকাতা শহরে বসে এই আলোচনাটা আমরা করছি, আমরা শিক্ষিত মানুষ এবং আমরা মধ্যবিত্ত মানুষ। আমাদের বললে হয়তো আপনার একটু অবাক লাগতে পারে যে কি বলছেন, কত ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, বড় বড় জায়গায় যাচ্ছে। কিন্তু আপনি যদি সঠিক পরিসংখ্যান দেখেন, তাহলে যত মানুষের ক্যান্সার ডিটেক্ট হয়, এবার আপনি গরিব মানুষের কথা ছেড়েই দিন, আমি বলছি যারা অ্যাফোর্ডেবল, তাদের মধ্যেও খুব কম সংখ্যক মানুষ বিজ্ঞানসম্মত এভিডেন্স বেস সঠিক চিকিৎসাটা তারা পান।
আচ্ছা। তার বিভিন্ন কারণ রয়েছে কেন পান না। হ্যাঁ। তার বিভিন্ন কারণ রয়েছে। এক হলো সচেতনতার অভাব। কলকাতা শহরে বসেও আমি প্রচুর অ্যাডভান্স কেস আমাদের শিক্ষিত এবং হুম। সম্ভ্রান্ত এবং অ্যাফোর্ডেবল ক্লাসের মধ্যে পাই, যেটা হুম। অনেক দেরি হয়ে গিয়েছে। স্টেজ 4 ক্যান্সার প্রচুর পাই। সেটা সচেতনতার অভাব, সামাজিক লজ্জার একটা ব্যাপার রয়েছে এবং আমাদের সেই সামাজিক পরিসরটা নেই যে সবকিছু নিয়ে ডিসকাস করার মতো, আলোচনা করার মতো। দ্বিতীয়ত মানে আপনি হলো বলছেন যে ক্যান্সার হুম। যদি মানে কোনো বাড়িতে ডিটেক্টেড হুম। হয়েছে মানে সেটা একটা সামাজিক লজ্জা অব্দি সামাজিক হয়ে লজ্জা আছে, যাচ্ছে? সামাজিক ট্যাবু আছে। বহু মানুষ সেটা এক্সপ্রেস করতে পারে না। মানুষ ভাবে যে ক্যান্সার হলেই মারা যাবে এবং সে কোনো কাজ করতে পারবে না। আচ্ছা ধরুন আচ্ছা। একজন বড় সেলিব্রিটি, হ্যাঁ। ধরুন একজন কোনো ফিল্ম স্টার ধরে হুম, নিলাম। হুম। আপনি যদি জানেন যে তার ক্যান্সার হয়েছে, তো আপনারা তার ৪-৫ বন্ধু-বান্ধব সবাই তাকে কাজকর্ম বন্ধ করে দেবে। দেবে কি? তাকে তো কেউ কোনো কাজই দেবে না। হুম। তাকে একজন ফিল্ম স্টার ধরুন একজন হিরোইন। তিনি একজন ফিল্মের নায়িকা, তার আজকে ক্যান্সার। তো তাকে তো কেউ কাজই দেবে না করার জন্য। খুব কম মানুষ এইখানে আছেন যারা আরেকটা সামনে জিনিস এগিয়ে বলি। এসেছেন। ডক্টর পাল আপনি যেহেতু হ্যাঁ। বললেন যে হ্যাঁ, যখন সেলিব্রিটিদের এরকম আমরা কিছু শুনি, এই ধারণাটাও কিন্তু আমাদের অনেকের মনেই রয়েছে যে সেলিব্রিটি তার প্রচুর টাকা পয়সা, তিনি হুম, বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করছেন। হুম, অতএব তিনি বোধহয় সারভাইভ করবেন। কিন্তু আমার পাশের বাড়ির যে মানুষটি সে বোধহয় সারভাইভ করবে না। হুম। এই ধারণাটা একটু প্লিজ এটা পরিষ্কার এই করুন। ধারণাটাও ভুল। কেননা তাদের নানান ধরনের সবারই দেখুন সুবিধেও আছে, অসুবিধেও রয়েছে। তাদের নানান ধরনের অসুবিধাও রয়েছে। আমি প্রচুর সেলিব্রিটি মানুষের ট্রিটমেন্ট করেছি। বোম্বেতেও করেছি। নাম করতে পারবো না স্বাভাবিক পেশাগত কারণে। মানে টপ লেভেলের যারা সেলিব্রিটি বলিউডের। হুম। বোম্বেতেও করেছি, হায়দ্রাবাদেও করেছি, কলকাতা শহরেও করেছি। তাদের অন্য নানা রকমের সমস্যা রয়েছে। যেমন ধরুন খুব নামকরা একজন আম ফিল্মের একজন অ্যাক্টর, তিনি মাঝরাতে ট্রিটমেন্ট করাতে আসতেন। রাত ১:৩০ টার সময়। তার আচ্ছা। কারণ অন্য সময় তিনি আসতে পারতেন না। আসলে তিনি মবড হয়ে যাবেন বা জানাতে পারবেন না। খুব গোপনে করতেন। এগুলো তাদের সমস্যা রয়েছে। এটা নিয়ে সমস্যা নয়। এটা খুব মাইনরিটি। হুম। এরা এদের সমস্যা নিজেরা সলভ করে নেবেন। আমাদের সমস্যা হলো সাধারণ মানুষের সমস্যা। একেবারে, একেবারে। এবার তারা যেটা করে সেটা হলো প্রথমত খুব সাংঘাতিক আমাদের ভারতীয় সমাজে রয়েছে। ১ম এ তারা একটা নিহিলিজম আসে, তারা ভাবে যে কিছু হবে না। এবার তাদের মধ্যে একটা বড় সংখ্যক অল্টারনেটিভ ট্রিটমেন্ট এর দিকে ঝোঁকে। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, জড়িবুটি, তাবিজ, কবজ যত অবৈজ্ঞানিক, অপবৈজ্ঞানিক জিনিসপত্রের মধ্যে তারা ভ্যালুয়েবল টাইম নষ্ট করেন, শিক্ষিত মানুষও করেন। আচ্ছা, শুধুমাত্র গরিব আচ্ছা। মানুষ আর গ্রামের মানুষকে দোষ দিয়ে লাভ নেই। দয়া করে এই পয়েন্টটা হুম। আমাদের প্রত্যেকেরই নজর দেওয়া উচিত যে এই যে রাদার অল্টারনেটিভ হুম, মেডিসিন যেটা আপনি বলছেন। আমি হুম। বলব আমি প্রচুর এখন গ্রামের মানুষ ট্রিট করি। সৌজন্যে আমাদের দেশে আমাদের মানে রাজ্যের স্বাস্থ্য বীমা প্রকল্প, তার জন্য প্রচুর গ্রামের মানুষ আসেন। তারা কিন্তু অত বেশি হাবিজাবি চিন্তাভাবনা করেন না। আচ্ছা। অসুখ হয়েছে তারা সোজাসুজি ডাক্তারের কাছে যাচ্ছেন এবং ডাক্তার বলতে তারা এটাই বোঝেন। লোকে হয়তো ভাবে হুম, যে গ্রামে বুঝি এসব বেশি রয়েছে, শহরে নেই। শহরে হুম। আরো বেশি রয়েছে। আচ্ছা। শহরের মানুষ গিয়ে তারা এইদিকে আয়ুর্বেদিক, ওইদিকে হোমিওপ্যাথিক, এদিকে এর পাল্লায় ওর পাল্লায় নানানভাবে টাইম নষ্ট করছেন। এটা হুম, একটা সিগনিফিক্যান্ট নাম্বার। দ্বিতীয়ত হলো ক্যান্সার চিকিৎসাটা ইভলভিং ইন্ডিয়াতে। হুম। ক্যান্সার চিকিৎসাটা ইভলভিং লাস্ট ধরুন ১০ বছর ১২ বছর হলো সঠিক পরিকাঠামো এবং কম্প্রিহেন্সিভ ক্যান্সার চিকিৎসাটা আসছে বড়, বড় শহরে। আচ্ছা। তার কনসেপ্টটা এতদিন ছিল না। ধরুন বম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল ছিল হুম। বা ধরুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট ছিল বা কিদওয়াই ক্যান্সার হসপিটাল ছিল ব্যাঙ্গালোরে বা কিন্তু ভেলোর সবার সিমস পক্ষে ছিল। তো এত দূরে, দূরে যাওয়া সম্ভব সম্ভব নয়। নয়। কিন্তু সেগুলো গভর্নমেন্ট গুলো ছিল। হুম, কিন্তু হুম, প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা মেট্রোপলিটনের কথাই হুম, বলছি আমি, ডিস্ট্রিক্ট টাউনের কথা বলছি না। সেখানে কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, এবার এটা বুঝতে হবে কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার মানে কি? হুম। মানে সেখানে রেডিয়েশন ট্রিটমেন্টের ফেসিলিটি থাকবে, কেমোথেরাপি ফেসিলিটি থাকবে, ক্যান্সারের সার্জন থাকবে। আচ্ছা। কটা ক্যান্সার সার্জন আজ থেকে ৫-৬ বছর আগে কলকাতা শহরে কজন ক্যান্সার সার্জন ছিলেন? হুম। হাতে গোনা। নট ইভেন 2 ডিজিটস। আমি মিথ্যে কথা বলছি না। আচ্ছা। আমি আজ থেকে ৮-৯ বছর আগেও কলকাতা শহরে 2 ডিজিটস এর এমসিএইচ সার্জিক্যাল অনকোলজিস্ট ছিলেন না। এখন আসছেন। সেই পরিসংখ্যানটা কতটা বদলেছে? পরিসংখ্যানটা খুব দ্রুত বদলাচ্ছে। এখনো ইনএডিকুয়েট রয়েছে। মেডিকেল অনকোলজিস্ট, ডিএম মেডিকেল অনকোলজিস্ট কজন ছিলেন? ইভেন আমি ৫ বছর হলো কলকাতায় এসেছি। ৫ বছর আগেও কিন্তু হাতে গোনা। তাদের যদি একটা গ্যাদারিং হতো, তো মোটামুটি একটা ছোট্ট ১০/১০ রুমে সবাই এঁটে যাবে। এখন তাদের বড় গ্যাদারিং হচ্ছে। আচ্ছা। তা ডাক্তার ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এই মুহূর্তেও কলকাতা শহরে
সরকারি বেসরকারি মিলে কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের সংখ্যা যথেষ্ট কম, আচ্ছা, যথেষ্ট আচ্ছা। কম, এবং যত দরকার তার হয়তো 10%ও নেই। কাজেই ডক্টর মানুষ, এটা কি কারণ? মানে আমি এটা একটা এই যে মস্ত ধরুন বড় কারণ। হ্যাঁ, মানে এই যে ধরুন যারা চিকিৎসা হুম, শুরু করলেন, হুম, হ্যাঁ? এবার শুরু করার পর তার যদি হুম, অপারেশনের প্রয়োজন হয়ে থাকে হুম, ইত্যাদি, মানে তারপরে যে ফলো আপ ট্রিটমেন্ট টায় কি হুম। কোথাও গাফিলতি হচ্ছে? মানে প্রচুর এই যে গাফিলতি ধারণাটা হচ্ছে, কেন নাহলে? প্রচুর গাফিলতি হচ্ছে। তার কারণ, একটা মস্ত বড় কারণ ইনফ্রাস্ট্রাকচারের অভাব, ফেসিলিটি না পাওয়া। কোনো মতে এসে একটা অপারেশন হয়তো করলেন, এবং বহু ক্ষেত্রেই এখন ক্যান্সার সার্জনরা করেন। কিন্তু এত বছর ধরে সেটা হয়নি। আপনার মনে রাখতে হবে, প্রত্যেকটা ট্রিটমেন্টই খুব উচ্চ মানের হলে তবেই কিওর হবে। কোনো সঠিক একটা কথা। ট্রিটমেন্ট হুম, ভালো না হলে সেটা কিওর হতে পারে না। রেডিয়েশন চিকিৎসা ভীষণ অপ্রতুল। আজকে কলকাতা শহরে জাস্ট অল্প কয়েকটা রেডিয়েশন মেশিন রয়েছে। হুম। আপনি হায়দ্রাবাদের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে হায়দ্রাবাদে যতগুলো আছে তার অ্যারাউন্ড 20% হয়তো মাত্র কলকাতায় রয়েছে। এত কম সংখ্যক রেডিয়েশন মেশিন রয়েছে। ডাক্তারবাবু মানে এই ছবিটা বদলাবে এই কিভাবে? ছবিটা বদলাবে। কিন্তু এইখানেই হলো সমস্যা। লোকের ক্যান্সার ফেরত আসছে, সঠিক চিকিৎসা। লোকে ভাবছে যে আমি সঠিক চিকিৎসা করছি। হুম, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো পুরো চিকিৎসাটা কমপ্লিট হচ্ছে না। বা অনেকেই হচ্ছে যে প্রচুর, মানে সঠিক চিকিৎসা বলতে আপনারা কি হ্যাঁ, বোঝেন জানেন? মানুষের কনসেপ্ট হলো হুম, যে আমি অনেক টাকা পয়সা খরচ করে, প্রচুর লোকজন নিয়ে, অনেক দূর ঠিক। ট্রাভেল করে হুম, গিয়ে বেশ একটা ঝামেলার, একটা কঠিন একটা অপারেশন করে নিয়ে আমি হুম, এসেছি। হুম, কিন্তু সেটা হয়তো করে নিয়ে এসে ভেবেছেন অনেক তো করলাম, সর্বস্ব টাকা পয়সা দিলাম, তাও তো ভালো হলো না। কিন্তু তারপরে হয়তো উনার একটা রেডিয়েশন চিকিৎসা দরকার ছিল। যেটা যেটা উনি হলো আর না। হলো না। যেটা হলো না বা হতে দেরি হয়ে গেল। সেটা অর্থনৈতিক কারণে হতে পারে, অথবা সেটা লজিস্টিক কারণে হতে পারে। কেউ হয়তো একটা মুর্শিদাবাদে গ্রাম থেকে বম্বেতে গিয়ে অপারেশন করে এসেছে। আবার হুম। মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে রেডিয়েশন নেওয়ার আর তার ১ মাস ১.৫ মাস থাকার সামর্থ্য নেই। আরেকটা হয় ডক্টর হুম, যার হুম। উপর দিয়ে এটা যাচ্ছে তিনি তো শারীরিকভাবেও ভীষণ দুর্বল। হ্যাঁ, এবার এইটাও হয় যে অনেক সময় ক্লান্তি থেকেও অনেকে হাল ছেড়ে দেন। ক্লান্তি হুম, থেকেও অনেকে বলেন যে, "বা অনেক কষ্ট হয়েছে, আর পাচ্ছি না। আর আমি কেমোটা নিতে পারব না।" হুম, এটা অনেকে ভাবেন। হুম, এতটা তো করলাম, এত বড় অপারেশনটা আমি করলাম, ১০ ঘন্টার সার্জারি। এই ১.৫ মাসের রেডিয়েশন নিলাম, কেমোটা আর নিতে পারব না। অনেকেই বলেন সেটা। কিন্তু মনে রাখতে হবে যে সুস্থ তখনই হবে যখন সবকটা চিকিৎসা সঠিকভাবে, সঠিক সময়ে দেওয়া সম্ভব। তো অনেক ডিফিকাল্ট, কিন্তু ধীরে, ধীরে অবস্থাটা পরিবর্তন হচ্ছে, এবং আস্তে, আস্তে কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারগুলো আসছে দেশে, এবং মানুষ সঠিকভাবে পরামর্শটা পাচ্ছেন। এবার কথাটা কি জানেন? আমি হয়তো আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, কিন্তু আমি যে সঠিক পরামর্শ দিচ্ছি তার কি কোনো প্রমাণ রয়েছে? সেটা আমি খুব মানে জোরের সাথে বলতে পারি যে আমি যেটা বলছি সেটাই সঠিক। কিন্তু হুম, সেটা কিন্তু সঠিক নাও হতে পারে। আচ্ছা। সেটা সঠিক কিভাবে সম্ভব? যদি সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে ডিসকাশন হয়ে হয়। মানে যেখানে সমস্ত স্পেশালিটি ডাক্তারবাবুরা রয়েছেন। ক্যান্সার সার্জন, ক্যান্সারের রেডিয়েশনের ডাক্তারবাবু, আচ্ছা, ক্যান্সারের কেমোথেরাপির ডাক্তারবাবু সবাই রয়েছেন, এবং সবাই মিলে ডিসিশন নিলেন যে এই রোগীর আগে রেডিয়েশন চিকিৎসা হবে, তারপর অপারেশন হবে, তারপর কেমোথেরাপি হবে। এটাই এভিডেন্স বেসড, মানে সারা পৃথিবীতে যা রিসার্চ যেটা বলছে, হুম, বিজ্ঞান যেটা বলছে, তাতে এই চিকিৎসাটা করতে হবে। আচ্ছা। সেটা হলো সঠিক পরামর্শ। তার মানে ডক্টর আপনি বলছেন যে মানে আপনি কোথায় চিকিৎসা করবেন হুম। সেটা একটু ভেবে নিয়ে মানে সেটা আমি জানি না রোগী নিজে কতটা ভাবতে অবশ্যই, পারবে। মানে ভাবতেই পরিবারবর্গ হবে। অন্ততপক্ষে পরিবারবর্গ হ্যাঁ, অবশ্যই ভাববেন যে একটা হুম, কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার। এমন আচ্ছা, জায়গায় আমি করব না যেখানে সব চিকিৎসক নেই, বা সব আচ্ছা। চিকিৎসার ফেসিলিটি নেই। এটা এটা কিন্তু ডিফিকাল্ট। এটা কলকাতায় বসে হুম, বলা সহজ। কিন্তু হুম। আজকে যারা দূর-দূরান্তে আছেন। দূরে রয়েছে, আজকে হুম, মালদার গ্রামে বসে, কোচবিহারের গ্রামে, ঠিকই। জলপাইগুড়ি, বালুরঘাটে বসে এই জিনিসগুলো ভাবা ডিফিকাল্ট রয়েছে। কিন্তু হুম, কষ্ট হবে, কিন্তু এইটা মাথায় রাখতে হবে। তাহলে এট হুম, লিস্ট পরামর্শটা তো আপনি নিতে পারেন। হয়তো একেবারে। হতে পারে যে অনেক দূর আপনি চিকিৎসাটা করাতে পারছেন না। হুম, আপনি পরামর্শটা নিতে পারেন যে এখন এই রোগীর এই চিকিৎসা, এবং তারপরে তাই চিকিৎসা, তারপরে আরেকটা চিকিৎসা। আচ্ছা। তারপরে আপনি বাড়ির কাছাকাছি খুঁজে পেতে যেখানে যেটা সুবিধে সেখানে সেটা করালেন। কিন্তু কমপ্লিট করলেন, এবং প্রোটোকলটা জানলেন একটা কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার থেকে। আরেকটা বিষয় দেখা যায় দেখবেন ডক্টর যে ধরুন হুম, আপাত দৃষ্টিতে হয়তো একটা কোনো নির্দিষ্ট অঙ্গে উনার সমস্যা ছিল সেটা হয়তো অপারেশন হুম। হলো ইত্যাদি। কিন্তু কিছু মাস বা কিছু বছর পরও দেখা গেল সেটি ছড়িয়ে অন্য পড়েছে। জায়গায় এসেছে, এটা হ্যাঁ। কেন? হ্যাঁ, এইবারে এটা এতক্ষণ ধরে তো আমি লজিস্টিক ইস্যু, ফিন্যান্সিয়াল ইস্যু এবং সঠিক চিকিৎসা না হওয়ার কথা বলছিলাম। এবার আমি একটু যে বৈজ্ঞানিক কথাবার্তা বলি, সেটা হলো যে যদি সঠিক চিকিৎসা হলো একজনের কারো,
একদম ঠিকঠাক চিকিৎসা হলো, সবকিছু হলো, কিওর হলো। তারপরেও তার ২-৩ বছর পরে অসুখ অনেকের ফেরত আসে। সেটা হলো পিওর সায়েন্স কেন হুম, ফেরত আসে? ফেরত আসতে পারে। ফেরত আসার চান্স 0 হয়ে যায় না। আচ্ছা। ফেরত আসার একটা পসিবিলিটি থাকে এবং obviously যত আর্লি স্টেজে ট্রিটমেন্ট হবে ফেরত আসার চান্সও তত কম থাকবে। যত অ্যাডভান্স স্টেজে হবে তত ফেরত আসার চান্স বেশি থাকবে। তার অনেকগুলো কারণ। একটা হলো ক্যান্সার সেল শরীরের কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। কেন আমাদের অনেক আচ্ছা। উন্নত ইমেজিং হয়েছে। আমরা এখন পেট সিটি স্ক্যান, এমআরআই এগুলো সব করে দেখতে পারি। কিন্তু মনে রাখবেন যে অতটাও উন্নত হয়নি যে শরীরের কোথাও লুকিয়ে থাকা মাইক্রোস্কোপিক ১টা ২টো কোষ সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি। ধীরে, ধীরে হচ্ছে কিন্তু আচ্ছা। অতটা উন্নত আমরা এখনো হইনি। ধরুন আমরা পেট সিটি স্ক্যান দেখলাম সব ক্লিয়ার এবং হতে পারে যে সেখানে হয়তো ১০০, ২০০, ১০০০ এবং এমনকি ১,০০,০০০ কোষও কোথাও লুকিয়ে রয়ে গিয়েছে। হুম। সেটা ডিটেক্ট করতে পারছে না। কেননা অনেকগুলো কোষ এক জায়গায় থেকে একটা মাংসপিণ্ড টাইপ তৈরি হলে তবেই কিন্তু একটা সাইজ রয়েছে। তার নিচে কিন্তু এই স্ক্যানগুলো ডিটেক্ট করতে ডিটেক্ট করা পারে না। যাবে একটা না। হলো সেটা। হয়তো হুম, আমরা স্টেজ 3 বলে ট্রিটমেন্ট করেছি কিন্তু হুম। তার অলরেডি ক্যান্সারটা লিভারে বা কোথাও ছড়িয়ে ছিল। চিকিৎসায় সেটা হয়তো ১ বছর চুপ করেছিল। ১ বছর পরে আবার উপযুক্ত পরিবেশে বাড়ছে। এটা হলো ১ম কারণ ফেরত আসার। যত উন্নত হবে চিকিৎসা বিজ্ঞান তত এই কারণটা আস্তে, আস্তে কমে যাবে। তার কারণ আমরা একদম সঠিকভাবে ডায়াগনোসিস করে বলতে পারবো। এখন যেমন ধরুন সার্কুলেটিং সিটি-ডিএনএ বলে ব্লাডের মধ্যে ক্যান্সার সেলের যে ডিএনএ ঘুরে বেড়ায় সেগুলোকেও ডিটেক্ট করার মতো উপায় বেরিয়েছে। তো এগুলো আচ্ছা। আরো উন্নত হচ্ছে ধীরে, ধীরে। দ্বিতীয় হলো যে ক্যান্সারটা কেন হয় সেটা আগে বুঝতে হবে। ক্যান্সারটা হয় আমাদের কোষ বা সেলের যে ডিএনএ, সে ডিএনএটাতে ক্রমাগত আঘাতের ফলে তার মধ্যে কিছু চেঞ্জেস হয়, মিউটেশন হয় এবং সে কোষটা ক্রমাগত বিভাজিত হতে থাকে বা ইমমর্টাল হয়ে যায়, কন্টিনিউয়াস তার ডিভিশন হয়। তো আচ্ছা। এই যে চেঞ্জগুলো হয়েছে, এই চেঞ্জগুলো তো একদিনে হয়নি, ক্রমাগত আঘাত পেতে, 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 পেতে হয়েছে চেঞ্জ। কাজেই এই চেঞ্জটা একবার হয়েছে, হয়ে তার ক্যান্সার হয়েছে, তাকে সুস্থ করা হয়েছে। হুম, এই চেঞ্জটা আরেকবারও হতে পারে। তার কোষের মধ্যে আরেকবারও ধরুন কারো সিগারেট খেয়ে, খেয়ে ক্যান্সার হয়েছে হুম। বা তামাক নিয়ে ক্যান্সার হয়েছে। সেটা সেরেও গিয়েছে। তিনি আবার তামাক খাওয়া শুরু করেছেন। শুনতে আপনার অবাক লাগতে পারে কিন্তু আমারই এরকম অনেক রোগী রয়েছেন। বেরিয়ে তাদের আসতে পারেননি বেরিয়ে সেখান আসতে থেকে পারেননি এবং আসক্তি আবার থেকে। তারপরে ক্যান্সার ফেরত এসেছে 2nd টাইম। কারণ নেশা ছাড়া খুব ডিফিকাল্ট। নেশা না করলেও ফেরত আসতে পারে। তার কারণ একটা জিনিস আমার না এই কদিন আগে এই হেলথ ইমপ্যাক্ট এরই একটা পেজে একজন দেখি প্রশ্ন করেছেন যে, "আপনি যে বলছেন যে সিগারেট, তামাক এগুলোতে হয়, হ্যাঁ। তো সবার তো হয় না কোথায়? সবার তো হচ্ছে না।" তার কারণ রয়েছে। তার কারণ হলো এই বিষাক্ত পদার্থ বা টক্সিক পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা যেটা, সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। আচ্ছা। তার কারণ দায়ী হলো আবার ওই জিনের পরিবর্তন। জেনেটিক পলিমরফিজম বলি আমরা। মানে সব পপুলেশনে সবার জিনের একই রকম নয়। কারো হুম, একটুখানি স্ট্রং হুম, যে এই খারাপ জিনিসগুলো বেশি বের করে দিতে পারে, কারো একটু উইক যে অতটা বের করতে পারে না। হুম, এবং এই চেঞ্জেস গুলো কিন্তু জেনারেশন থেকে জেনারেশনে হয়। ধরুন দাদু যদি সিগারেট বা বিড়ি খেয়ে থাকেন, তার ফলে তার যে জিনের পরিবর্তন হচ্ছে হুম। তার ফলে তার জিন যত স্ট্রং ছিল, নাতির জিন কিন্তু তত স্ট্রং হবে না। অনেকেই বললেন যে, "দাদু ৮০ বছর অব্দি সিগারেট খেয়েছে, হয়নি।" আমি বলব, "সেইজন্যেই নাতির হওয়ার চান্স বেশি।" আচ্ছা, তার কারণ তার আচ্ছা। জিনটা স্ট্রং ছিল কিন্তু সেটা ধীরে, ধীরে পরবর্তী প্রজন্মে উইক হয়ে গিয়েছে। তার হয়তো চেঞ্জেস হয়েছে, মিউটেশনস হয়েছে। হুম। মেটাবলিজমের মানে জিনের মিউটেশন হয়েছে। মানে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার যে ক্ষমতা সেটা আস্তে, আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে। মানে ধরুন এই যে ক্যান্সার হুম, ছড়িয়ে পড়া হুম, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে তার হুম। মানে তার সাথেও এই জিনের পরিকাঠামোর একটা অবশ্যই, কারণ অবশ্যই দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই রয়েছে। কাজেই সেই মানুষটার হুম, হতে পারে যে আবার সেই ক্রমাগত সেই আঘাতই রয়েছে। ধরুন কলকাতা শহরেই আমি বাস করছি। আমি কলকাতা শহরের এই এয়ার পলিউশনেই আমি রয়েছি। একজন ক্যান্সার রোগী। সুস্থ হয়ে গিয়ে আবার সে ২ বছর ধরে সেই দূষিত বাতাসই সেবন করে চলেছে এবং তার আবার আঘাত হচ্ছে এবং আরেকবার আসতে পারে। সেটা সেম ক্যান্সার আসতে পারে, অন্য ক্যান্সারও আসতে পারে। সেকেন্ড ম্যালিগন্যান্সি বলি আমরা, সেটাও আসতে পারে। আর এই দুটো মূলত কারণ যে কোন ক্যান্সার সেল কোথাও একটা শরীরে লুকিয়ে রয়ে গিয়েছে যেটা কিছুদিন পরে আবার জাগ্রত হচ্ছে। হুম। আর দ্বিতীয় হচ্ছে যে আবার আঘাতের ফলে নতুন করে আবার সেই জিনিসটা তৈরি হচ্ছে। বেশ। এইজন্য ক্যান্সার রোগীদের আমরা সারা জীবন ফলো আপ এ রাখি হুম, এবং মনে রাখবেন যে ফিরে এলেও কিন্তু এমন নয় যে ঠিক করা যাবে না।
ফিরে এলেও আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করে তাড়াতাড়ি আবার ট্রিটমেন্ট করে আবার সুস্থ করতে পারি। অর্থাৎ যেটা ডাক্তারবাবু বারবার বলছেন যে ক্যান্সারের সাথে লড়াইয়ের ক্ষেত্রে সবথেকে জরুরি একটা বিষয় কিন্তু সঠিক সময়ে রিঅ্যাক্ট করা, হুম, বোঝা, হুম, ডাক্তারবাবুদের এক্সাক্টলি। কাছে যাওয়া, ফলো আপ, এই প্রত্যেকটা বিষয়, এবং অবশ্যই ওনারাই আমাদেরকে গাইড করবেন, কারণ এই হুম, জটিল বিষয় বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। ডক্টর পাল, একেবারে শেষে হুম। একটা ছোট্ট প্রশ্ন করব যে এটাও কি কখনো হয়, আমি জানি যে আপনার মানে প্রচন্ড ব্যস্ততার মাঝখানে আপনি আমাদের সাথে কথা বলছেন, যে কোনো চিকিৎসা বা কোনো মেডিসিনে ইমিউন ও হয়ে যান কি পেশেন্টরা, মানে তারা মানে আর সেই ওষুধে আর ওষুধ সে কাজ হচ্ছে না, সেটা না? হতে পারে। সেটা এইটাই হলো মেইন সমস্যা। এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। ক্যান্সার কিন্তু সলিড ক্যান্সার বলছি, ব্লাড ক্যান্সার কথা আমি বলছি না। ব্লাড আচ্ছা। ক্যান্সার কিমোথেরাপি এবং শুধু ওষুধে সেরে যায়। হুম, ব্লাড ক্যান্সার ছাড়া যেকোনো সলিড ক্যান্সার সারিয়ে দেওয়ার জন্য রেডিয়েশন এবং সার্জারি, এই দুটোর যেকোনো একটা বা দুটোই অবশ্যই প্রয়োজন। মানে শুধু কেমোথেরাপি, ওকে। টার্গেটেড থেরাপি বা অন্য থেরাপি দিয়ে সলিড ক্যান্সার কিওর করা যায় না। তার কারণটাই এটা। হুম, সেটা হলো যে এমন ওষুধ আমাদের এখনো বেরোয়নি, যেটা দিয়ে আমরা এমনভাবে ক্যান্সার কোষগুলো মেরে দিতে পারি অপারেশন বা রেডিয়েশন ছাড়া, শুধু হুম, ওষুধ দিয়ে, হুম। যে সেটা আর কোনোদিন ফেরত আসবে না বা সেই আচ্ছা। ওষুধেই সে ঠিক থাকবে। মানে সেই ওষুধেই ক্যান্সারটা কন্ট্রোলে থাকবে। তার কারণ কিছুদিন পরে সেই ক্যান্সারটা কিন্তু সেই ওষুধটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। মানে ধরুন টার্গেটেড হুম, থেরাপি, হুম, স্টেজ 4 লাং ক্যান্সার আমরা আগে ছিল ৬ মাস থেকে ৯ মাস লাইফ। এখন হুম। ৬ বছর ৭ বছর। যদি টার্গেটেড থেরাপি কাজ দেয়। কিন্তু ওই ৫ বছর ৬ বছর হয়তো উনি একদম সুস্থ। তারপরেও কিন্তু একটা টাইম আসবে যখন ক্যান্সারটা ওই টার্গেটেড থেরাপিটাতেও কাজ হবে না। কাজ দেবে। তখন আমাদের সেই। আবার চেঞ্জ করে অন্য থেরাপি, 2nd লাইন, আবার 3rd লাইন, এমনি করে যেতে হয়। কাজেই রেজিস্ট্যান্স হবে এরকম ওষুধ মিথ্যে কথা বলে লাভ নেই। এখনো বেশ। হাতে আসেনি। হুম। যে ওষুধটা দিলে একেবারেই ক্যান্সার মানে মরে যাবে। সম্পূর্ণ নির্মূল সম্পূর্ণ নির্মূল বলতে হয়ে পারবো আমরা। সম্পূর্ণ নির্মূল করতে পারে রেডিয়েশন আর অপারেশন। এইটা আমাদের মনে এইটা রাখতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে, এইজন্য একেবারে। স্টেজ 3 অবধি সমস্ত সলিড ক্যান্সার যেগুলো আমরা কিউরেটিভ হুম, ট্রিটমেন্ট দিই, হুম। তাতে হয় অপারেশন নয় রেডিয়েশন, অথবা অপারেশন রেডিয়েশন দুটোই এড করতে হয়। এবং কার্যকরী তখনই কেমোথেরাপি সেটা হবে। তাকে হেল্প করে। এই দুটোকে হেল্প করে। কাজেই শুধু অবশ্যই। কেমোথেরাপি দিয়ে বা শুধু ওষুধ দিয়ে কিন্তু আমাদের সেরম কিওর আমরা এখনো করতে পারি না। এরকম সত্যি অনেক প্রশ্ন আমাদের আরো থাকবে, এবং নিশ্চয়ই আবারও আপনাকে আমাদের মধ্যে আমরা পাবো। আর যারা হেলথ ইমপ্যাক্ট বাংলার দর্শক, আপনারাও কিন্তু সমস্ত কিছু শোনার পরেও আরো প্রশ্ন থাকবে। কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো লিখুন। আমরা অবশ্যই চাইবো আবার সেই প্রশ্নের উত্তর দিতে। অনেক, অনেক ধন্যবাদ। ডক্টর, আপনি এতটা সময় আমাদের সাথে রইলেন। কাজেই ক্যান্সারের চিকিৎসা নিঃসন্দেহে যথেষ্ট জটিল। কিন্তু কিভাবে আ আপনি পারবেন, আপনার আশেপাশে যে মানুষজনরা হয়তো আক্রান্ত, আপনার পরিবারের মধ্যেও কেউ আক্রান্ত, এই লড়াইয়ে জেতা সম্ভব। তার উপায় একটু, একটু করে আমাদের বুঝে নিতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।